হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য হাই স্কুল 2021 ড্রামার 7 নাম্বার পর্ব নিয়ে। তো ডিয়ার, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও, যেন আমি মোটিভেট হয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম জিউন ইউহানকে বলেছিল তোমার রুম খোঁজার দরকার নেই, আমাদের একটা রুম খালি আছে, তুমি চাইলে সেখানে থাকতে পারো। এই কথা শুনে ইউহান অবাক হয়ে যায়। আর এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তখন জিউন ইউহানকে জানায় যারা আগে আমাদের ওই বাড়িতে ভাড়া থাকতো তারা চলে গিয়েছে, তাই তুমি চাইলে সেখানে শিফট হতে পারো। যতদিন না তুমি অন্য কোনো রুম খুঁজে পাচ্ছ ততদিন তুমি আমাদের এখানে থাকবে। কিন্তু ইউহান এতে রাজি হয় না। সে বলে তুমি আমার জন্য চিন্তা করো না, আমি কোনো না কোনো ব্যবস্থা করে নেব। এই কথা বলে ইউহান সেখান থেকে চলে যায়। অন্যদিকে যারা ইউহানের বাড়িটা কিনেছিল তারা বাড়ি দেখতে চলে আসে। তখন তারা ইউহানকে বলে তুমি যদি এই উইকেন্ডের মধ্যেই বাড়ি ছেড়ে দিতে পারো তাহলে ভালো হয়, কারণ এরপর আমরা এখানে ইন্টেরিয়র ডিজাইনার পাঠাবো। এই কথা শুনে ইউহান আরো বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এত অল্প সময়ের মধ্যে সে কিভাবে সবকিছু ম্যানেজ করবে সেটাই সে বুঝতে পারছিল না। পরের দিন জিউন যখন স্কুলে আসে তখন ইয়ংজু তার কাছে এসে গিফটের জন্য ধন্যবাদ জানায়। তখন জিউন বলে কোনো ব্যাপার না, আসলে আমি তোমার মেসেজটা অনেক দেরিতে দেখেছিলাম তাই রিপ্লাই দিতে পারিনি। ইয়ংজু বলে ইটস ওকে। এরপর দুজন একসঙ্গে ক্লাসে চলে যায়। অন্যদিকে ইউহানের গ্র্যান্ডপা হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গিয়েছিল, তাই ইউহান তাকে নিতে যায়। কিন্তু ইউহানকে চিন্তিত দেখে গ্র্যান্ডপা তাকে জিজ্ঞেস করে তুমি কি বাড়ির ব্যাপারটা নিয়ে চিন্তা করছো? ইউহান কোনো উত্তর দেয় না। তখন গ্র্যান্ডপা তাকে বলে চিন্তা করো না, বাড়ির ব্যাপারটা ঠিক হয়ে গেছে, একজন আমাদের বাড়ি ভাড়া দিতে রাজি হয়েছে। এটা শুনে ইউহান অনেকটাই খুশি হয়ে যায়, কারণ তার মনে হয় অবশেষে তার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এরপর আমরা কার্পেন্ট্রি ক্লাসের দৃশ্য দেখতে পাই। সেখানে দুই ভাই বোন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তখন মিস্টার লি তাদের কাছে যেতে থাকে, কিন্তু বিওল মিস্টার লির দিকে রুড ভাবে তাকিয়ে থাকে। বিওলকে দেখে মিস্টার লি বলে আমি জিওনের কাছে যাচ্ছি। এরপর তিনি জিওনকে জিজ্ঞেস করে ইউহান আজ আসবে না? জিওন উত্তর দেয় ও একটু ব্যস্ত, তাই হয়তো আজ আসতে একটু দেরি হবে। তখন মিস্টার লি বলেন হ্যাঁ, আমি শুনেছি ওর গ্র্যান্ডপা হাসপাতালে ছিলেন, তাই হয়তো সে এখন তার দেখাশোনা করতে ব্যস্ত। পাশে দাঁড়িয়ে তাদের এই কথা শুনে ইয়ংজু কিছুটা চিন্তিত হয়ে যায়, কারণ সে ও ইউহানের গ্র্যান্ডপাকে খুব ভালোভাবে চিনত। এরপর কিছুক্ষণ পর ইউহানও সেখানে চলে আসে। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। ইউহান তখন জিউনকে বলে আমি একটা রুম পেয়ে গেছি, তাই তুমি আমার জন্য আর চিন্তা করো না। জিউন বলে বাহ, খুব ভালো তো। এরপর সে পাশে ফিরে মুচকি হাসতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন এমন কোনো বিষয় আছে যেটা সে ইউহানের কাছ থেকে লুকাচ্ছে। এরপর আমরা দেখি উইকেন্ডে ইউহান আর তার গ্র্যান্ডপা তাদের সব জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো তার কাজের জায়গাটা দেখছিল। তখন গ্র্যান্ডপা বলে এখন তো আমরা চলে যাচ্ছি, তাই জানি না এই জায়গাটার কি অবস্থা হবে। ইউহান তখন তাকে বলে আপনি চিন্তা করবেন না, আমি যখন ওই বাড়িটা আবার কিনে নেব তখন এটাকে আবার আপনার পছন্দ অনুযায়ী রেনোভেট করে কাস্টমাইজ করে দিব। গ্র্যান্ডপা তখন বলেন কেন, তুমি কি নিজে রেনোভেট করতে পারবে না? তখন ইউহান হেসে বলে ঠিক আছে, আমিই করব। এমনিতে এখন আমার স্কিল আগের চেয়ে ভালো হচ্ছে। তাই এই কথাগুলো বলার পর দুজন তাদের পুরনো বাড়ি ছেড়ে চলে যায়। আসলে ইউহান জানতোই না যে তার গ্র্যান্ডপা আসলে কোন এলাকায় বা কার বাসায় রুম ভাড়া নিয়েছে। এরপর তারা গাড়ি করে নতুন বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারা যেতে যেতে একটা জায়গায় চলে আসে। তখনই গ্র্যান্ডপা ড্রাইভারকে গাড়িটা জিউনদের বাড়ির সামনে থামাতে বলে। এটা দেখে ইউহান বেশ সারপ্রাইজ হয়ে যায়। এরপর যখন তারা গাড়ি থেকে নামে তখন জিউন আর তার পরিবারের সবাই বাইরে এসে তাদেরকে ওয়েলকাম জানায়। তখন গ্র্যান্ডপা মনে করতে থাকে তিনি যখন হাসপাতালে ছিলেন তখন জিউনের মা তার কাছে এসে অনুরোধ করেছিল যেন তিনি তাদের সঙ্গে তাদের বাড়িতে থাকেন, কিন্তু গ্র্যান্ডপা ইউহানকে কিছু বলতে নিষেধ করেছিল, কারণ তিনি জানতেন ইউহানকে আগে থেকে বললে সে কখনোই রাজি হবে না। সবকিছু দেখে ইউহান তখন অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে আপাতত এতে কোনো রিয়েক্ট করে না। তবে সে বুঝে যায় এখন থেকে তাদের এখানেই থাকতে হবে। এর পরের সিনে আমরা জিউনদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে জিউনের পরিবার ইউহান আর তার গ্র্যান্ডপার সঙ্গে একটি ওয়েলকাম ডিনার করছিল। সবাই একসঙ্গে বেশ এনজয় করছিল, কিন্তু ইউহানের কাছে এই বিষয়টা একদমই ভালো লাগে না। সে মনে মনে প্রচুর গিল্টি ফিল করতে থাকে। এরপর ইউহান যখন ছাদে একা বসেছিল তখন জিউন তার কাছে গিয়ে বলে সরি, আমি তোমাকে আগে বলিনি যে তোমরা আমাদের বাড়িতে শিফট হতে যাচ্ছ। তখন ইউহান বলে তোমার আমাকে আগে জানানো উচিত ছিল, তবে ঠিক আছে, আমরা চেষ্টা করব যেন আমরা দুজন খুব বেশি একে অপরের সঙ্গে জড়িয়ে না পড়ি, আর স্কুলেও কাউকে এই ব্যাপারে কিছু বলবে না। জিউনও এই কথায় রাজি হয়ে যায়। এদিকে ইয়ংজু প্রতিদিনের মতো বিওলকে বাস স্টপে পৌঁছে দিতে যাচ্ছিল। পথে দুজন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। একসময় ইয়ংজু বিওলকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বন্ধু নেই? বিওল বলে না নেই, তবে তোমারও তো কোনো বন্ধু নেই। তখন ইয়ংজু জিউনের কথা মনে করে বলে হয়তো আমার একজন বন্ধু আছে। এরপর দুজন এভাবেই কথা বলতে বলতে চলে যায়। এর পরের দিন সকালে জিউন ইউহানের জন্য খাবার নিয়ে আসে আর তাকে বলে মা তোমার জন্য স্পেশালি এটা পাঠিয়েছে। মূলত
মূলত ইউহান তার বাসায় থাকার জন্য তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। যেমন একদিন জিউন বাইরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ছাদে রোদ দেওয়া ইউহানের আন্ডার প্যান্ট তার সামনে এসে পড়ে, আর ঠিক সেই সময় ইউহান লজ্জা পেয়ে তার আন্ডার প্যান্টটি নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর আর একদিন ইউহান যখন বাইরে থেকে বাসা যেতে নেয়, তখন জিউনকে এইভাবে রূপচর্চা করতে দেখে ফেলে। তারপর ইউহান ছাদে ওয়ার্কআউট করছিল এবং সে অদ্ভুত ভঙ্গিতে বডি দেখাতে শুরু করে। এটা তখন জিউন সেখানে এসে চুপি চুপি দেখছিল। তারপর জিউন যখন তার বোনের সাথে তার সিক্রেট কাপড় নিয়ে মজা করছিল, ঠিক সেই সময় ইউহান সেখানে এসে তাদের এই দৃশ্য দেখে ফেলে। তখন জিউনের বোন তার হাত থেকে তার সিক্রেট কাপড়টি নিয়ে যায়, আর ইউহানও লজ্জা পেয়ে সেখান থেকে কেটে পড়ে। মূলত তারা একই বাড়িতে থাকছিল বিদায় দুজনে ছোটখাটো সিক্রেট দেখে ফেলে, আর এভাবে তাদের দুজনের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। এরপর উইকেন্ড শেষ হলে ইউহান আর জিউন একসঙ্গে সিওলের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় ইউহান জিউনকে বলে, আমরা মেইন স্ট্রিটে পৌঁছানোর পর দুজন আলাদা হয়ে যাব, তাহলে কেউ আমাদের ভুল বুঝবে না। এরপর তারা ঠিক সেভাবেই মেইন স্ট্রিটে পৌঁছে আলাদা হয়ে যায়, কিন্তু দূর থেকে ইয়ংজু তাদের দুজনকে আলাদা হতে দেখে ফেলে। অন্যদিকে মিস্টার লি ইয়ংজুর সঙ্গে দেখা করে। তখন তিনি ইয়ংজুকে বলেন, আমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করেছি, আর জানতে পেরে আমি বেশ অবাক হয়েছি যে তুমি সিয়ানের ভাই। কিন্তু ইয়ংজুর তখন মিস্টার লির সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না, তাই সে চুপ করে থাকে। তখন মিস্টার লি তাকে জিজ্ঞেস করে, এবার তো বলো, তুমি ডিরেক্টর লিনের গাড়ির উপর ফুলের টপটা ছুঁড়ে মেরেছিলে কেন? এখন আমি এতটুকু বুঝতে পেরেছি যে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তোমার সাথে এমন কিছু ঘটেছিল যেটার জন্য হয়তো এখন তুমি সেই ঘটনার প্রতিশোধ নিতে চাচ্ছ, তাই তুমি এমনটা করেছিলে। কিন্তু ইয়ংজু এ ব্যাপারে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে সবাই যখন ক্লাসে এসে বসে, তখন জিউন আবারও ইউহানের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর ইউহান যখন মাথা নিচু করে বসেছিল, তখন জিউন ইউহানকে ডাক দেয়। ঠিক সেই সময় ইয়ংজু জিউনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর বিওলও ক্লাসে আসে এবং সেও ইয়ংজুর দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকে। তবে বিওলের ইয়ংজুর এই বিষয়টা একদমই ভালো লাগে না, কারণ সে দেখতে পায় ইয়ংজু জিউনের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ এটাই ছিল সেই দৃশ্য যেটা আমরা ড্রামার একদম শুরুতেই দেখেছিলাম। এরপর ইউহান জিউনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ডাকলে কেন? জিউন কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি তো শুধু বলছিলাম ঘুমিয়ে পড়ো না, কার্পেন্ট্রি ক্লাসের সময় হয়ে গিয়েছে। এরপর সবাই কার্পেন্ট্রি ক্লাসে চলে যায় এবং নিজেদের কাজ শুরু করে। কার্পেন্ট্রি ক্লাসে সবাই নিজেদের ভ্যাঞ্চ তৈরি করতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় প্রায় সবাই তাদের ভ্যাঞ্চ তৈরি করে ফেলেছে। এরপর দুই ভাই বোনদের আমরা দেখতে পাই, যারা তাদের তৈরি করা বেঞ্চে বসে সেটা ঠিক আছে কিনা পরীক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ করে তাদের বেঞ্চটি ভেঙে পড়ে যায়, ফলে তারা দুজনেই বেঞ্চের সঙ্গে নিচে পড়ে যায়। এটা দেখে মিস্টার লি দ্রুত তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো? তারা দুজনেই কোনো রকম হ্যাঁ বলে উঠে দাঁড়ায়। অন্যদিকে আমরা দেখি ইয়ংজু আর বিওলের তৈরি করা বেঞ্চটি একদম নিখুঁত হয়েছিল। তাদের কাজ দেখে মিস্টার লি বেশ প্রশংসা করেন। এদিকে জিউন আর ইউহানের তৈরি করা বেঞ্চটিও বেশ ভালো হয়েছিল। তাই এখন সবার নজর ছিল পরের দিনের প্রতিযোগিতার দিকে, কারণ পরের দিনই ঠিক করা হবে কে সবচেয়ে ভালো বেঞ্চ তৈরি করেছে এবং শেষ পর্যন্ত কে এই প্রতিযোগিতায় উইন হবে। এরই মধ্যে ডিরেক্টর লিন একান্তে মিস্টার তায়নকে জিজ্ঞেস করে, আমাদের কাজ কি হয়ে গেছে? তখন মিস্টার তায়ন তাকে জানায়, মিস্টার লি আমাদের হয়ে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে কিছুই করতে পারেনি। এটা শুনে ডিরেক্টর লিন মুচকি এসে বলে, কোনো সমস্যা নেই, আমার বিশ্বাস মিস্টার লি নিশ্চয়ই ভালোভাবে ওদের ক্লাস নিয়েছে। এরপর রাতে আমরা দেখি বিওল আর ইয়ংজু বাস স্টপে বসেছিল। তখন ইয়ংজু বিওলকে বলে, তুমি চিন্তা করো না, আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি, তাই রেজাল্টও ভালো আসবে। তখন বিওল ইয়ংজুকে বলে, শুধু সবকিছু ঠিকঠাক হলেই হয়। এর পরের দৃশ্যে দেখা যায় জিউন তার বাড়ির ছাদে দাঁড়িয়ে কার্পেন্টারের প্র্যাকটিস করছিল। তখন ইউহান সেখানে এসে তাকে বলে, দুর্বল স্টুডেন্টরা তো পরীক্ষার আগের রাতেই পড়াশোনা করে। জিউন তখন বলে, তাই নাকি? এরপর সে ইউহানের দিকে তাকিয়ে বলে, আর তুমি যেভাবে ঘুরে বেড়াচ্ছ তাতে তো মানুষ মনে করবে তুমি এবার টপ করবে। এটা শুনে ইউহান হেসে বলে, কি জানি, হয়তো তোমার কথাই সত্যি হয়ে যাবে। এরপর জিউন ইউহানকে জিজ্ঞেস করে, আমরা যদি কাল জিতে যাই তাহলে তুমি সেই টাকা দিয়ে কি করবে? ইউহান তখন বলে, আমি থাকার জন্য একটা প্লেস খুঁজে নেব, আর এর জন্য আমার তোমার সাহায্যের দরকার হবে। এরপর সে জিউনকে বলে, কাল আমরা আমাদের সেরাটা দেব, তবে এখন তুমি আর বেশি পরিশ্রম করো না, তুমি ঘুমিয়ে পড়ো। এই কথা বলে ইউহান সেখান থেকে চলে যায়। ইউহান চলে যাওয়ার পর তার কথাগুলো মনে করে জিউনের কিছুটা মন খারাপ হয়ে যায়। তবে ইউহানকে খুশি দেখে শেষ পর্যন্ত সেও মুচকি হাসে। এরপর দুজন একে অপরকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কম্পিটিশনের সময় ডিরেক্টর নিজেই সেই দুই ভাই বোনকে তার গাড়িতে করে কম্পিটিশনে নিয়ে যাচ্ছিল এবং তাদেরকে মোটিভেট করছিল। যাওয়ার সময় তিনি তাদের উৎসাহ দিয়ে বলেন, তোমরা দুজন ভালো করবে। এদিকে বিওল ছাড়া ওরা তিনজন তাদের সেই কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায়। জিউন তখন কিছুটা নার্ভাস ছিল, তাই মিস্টার লি জিউনকে মোটিভেট করতে থাকে। এরপর তিনি ইয়ংজুর কাছে বিওলের কথা জানতে চাইলে ইয়ংজু বলে, বিওল আমাদের সাথে সরাসরি
কম্পিটিশনে এসে জয়েন করবে। মিস্টার লি তখন ঠিক আছে বলে সবার সঙ্গে ভিতরে চলে যায়। অন্যদিকে বিয়ল যখন সেখানে আসছিল তখন সে দেখতে পায় সেই দুই ভাই বোন ডিরেক্টর লিনের গাড়ি থেকে নামছে। এটা দেখে বিয়ল বেশ বিরক্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে ডিরেক্টর লিন নিশ্চয়ই আবার কিছু একটা করতে চলেছে। ডিরেক্টর লিন চলে যাওয়ার পর বিয়ল যখন ওই দুই ভাইয়ের সঙ্গে দেখা করে তখন সে তাদের বলে, তোমরা কি কোনো কাজ নিজেরা করতে পারো না? এটা শুনে জিয়ান রাগ করে বলে, তুমি আগে তোমার নিজের কাজ নিয়ে ভাবো, আর আমাদের ওপর জেলাস হওয়া বন্ধ করো, কারণ তুমি আমাদের লেভেলের নও। এই কথা শুনে তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর যখন তাদের কম্পিটিশন শুরু হয় তখন ইয়ং জু বিয়লকে বলে, তুমি কি ঠিক আছো? বিয়ল বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখি কম্পিটিশনে একটি লোক সবাইকে অ্যানাউন্স করে, তোমরা সবাই একটি বেঞ্চ বানাবে, আর যারটা খুব ভালো আর মজবুত হবে সেই এই কম্পিটিশনে বিজয় হবে। সময় শুরু হতেই সবাই নিজেদের কাজে লেগে যায়। আমরা এখানে দেখি সবাই প্রাইজ মানি জেতার আশায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। কাজ করতে করতে এক সময় বিয়লের আঙ্গুল কেটে যায়, তারপরেও সে সেটার দিকে মনোযোগ না দিয়ে আবার কাজ করতে শুরু করে। এদিকে কিছুক্ষণ পর সবাই নিজেদের তৈরি করা বেঞ্চের কাজ শেষ করে ফেলে। এরপর শেষবারের মতো সবাই নিজেদের বেঞ্চগুলো ভালোভাবে চেক করে দেখে নেয়। সময় শেষ হলে সবাইকে একটি নির্দিষ্ট লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে বলা হয়। তখন মিস্টার লি ইয়ংজু আর বিয়লের বেঞ্চ দেখে বলেন, আমার তো মনে হচ্ছে এই প্রতিযোগিতায় তোমরাই জিতবে, কারণ তোমাদের বেঞ্চটা খুব ভালো হয়েছে। এরপর তারা সবাই দেখতে পায় সেখানে ডিরেক্টর লিন আর কম্পিটিশনের কিছু লোক সেখানে আসে। এটা দেখেই বিয়লের প্রচন্ড রাগ হয়, কারণ সে বুঝতে পারছিল ডিরেক্টর লিন এখানে কেন এসেছেন এবং তিনি এখন কি করতে চলেছেন। এরপর কম্পিটিশনের সব লোকগুলো তাদের সবার বেঞ্চগুলো ভালো করে পরীক্ষা করতে শুরু করে। এরপর তারা যখন সেই ভাই বোনদের বেঞ্চ চেক করতে যায় তখন মিস্টার ইয়াং তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি অন্য বেঞ্চগুলো দেখো, ওটা আমি দেখে নিয়েছি। এরপর সেই লোকটি ইয়ংজু তৈরি করা বেঞ্চটি পরীক্ষা করতে শুরু করে। বেঞ্চটি তার বেশ ভালো লাগে। তারপর যখন সবার বেঞ্চগুলো চেক করা শেষ হয় তখন প্রতিযোগিতায় ঘোষণা করা হয়। তবে এখানে যা ঘটে সেটা দেখে আমার মতো তোমরাও অবাক হয়ে যাবে, কারণ কিছুক্ষণ পর কম্পিটিশনের রেজাল্ট ঘোষণা করা হলে সেই রেজাল্ট শুনে সবাই প্রচন্ড শক হয়ে যায়। সেখানে বলা হয় ওই দুই ভাই বোন মানে জিয়ান আর জিসু এই কম্পিটিশনে উইন হয়েছে এবং ইয়ংজু আর বিয়ল তৃতীয় স্থান অর্জন করেছে। এটা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ সবাই ভেবেছিল ইয়ংজু আর বিয়লই এই কম্পিটিশনে জিতবে, কিন্তু শেষ পর্যন্ত এমনটা হয় না। বরং এখানে আমরা বুঝতে পারি ডিরেক্টর লিন আসলে কারসাজি করে সেই দুই ভাই বোনকে এই প্রতিযোগিতায় জিতিয়ে দিয়েছে। আর এই সিদ্ধান্তটা সবার কাছে বেশ অবাক করার মতো ছিল। এমনকি মিস্টার লিও এই সিদ্ধান্তে খুব একটা বেশি সন্তুষ্ট ছিলেন না। তখন বিয়ল ধীরে ধীরে ইয়ংজুকে বলে, এই পুরো ঘটনার পিছনে ডিরেক্টর লিনের হাত আছে। এটা শুনে ইয়ংজু বেশ রেগে যায়। এরপর মিস্টার লি তার বন্ধু ইয়াং এর সঙ্গে কথা বলতে যায়, কিন্তু তখন সেখানে ডিরেক্টর লিনও চলে আসে। তাই তিনি আর ইয়াংকে এই ব্যাপারে কিছু বলতে পারে না। পরে মিস্টার লি যখন চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিলেন তখন ইয়ংজু সেখানে এসে তাকে বলে, আমার ভাই আপনার ব্যাপারে ভুল বলেছিল যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু সত্যি হলো আপনি আর ডিরেক্টর লিন দুজনই একই রকম, আর আপনারা অনেক খারাপ মানুষ। এই কথা বলে ইয়ংজু সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিওনের মনও বেশ খারাপ ছিল, কারণ তারা কম্পিটিশনে কোনো স্থানই অর্জন করতে পারেনি, অর্থাৎ তারা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় কোনো স্থানে আসতে পারেনি। তখন ইউহান জিওনকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো সমস্যা নেই, আমরা তো আমাদের দিক থেকে পুরো চেষ্টা করেছি, আর এটার মাধ্যমে আমি বিষয়টা এনজয় করেছি। জিওন তখন তাকে বলে, কিন্তু এখন তুমি কি করবে? তোমার তো টাকার প্রয়োজন ছিল। ইউহান তখন হেসে বলে, কোনো সমস্যা নেই, এখন থেকে আমি সারা জীবন তোমাদের বাড়িতেই থাকবো। এটা শুনে জিওন হেসে ফেলে এবং বেশ খুশি হয়ে যায়। এরপর ইউহান দৌড়াতে শুরু করে আর জিওন তাকে থামানোর চেষ্টা করতে থাকে। দুজনেই বেশ আনন্দ করছিল। অন্যদিকে বিয়লের মন খুব খারাপ ছিল, কিন্তু সে কাউকে বুঝতে দেয়নি যে সে কতটা কষ্ট পেয়েছে, কারণ সত্যি বলতে এত পরিশ্রম করার পর বিয়লেরই প্রথম হওয়ার কথা ছিল, কিন্তু তার সঙ্গে অন্যায় করা হয়েছে। পরের দিন আমরা দেখি স্কুলের সবাই কম্পিটিশনের বিষয়ে কথা বলতে থাকে। তারা বলা বলি করছিল বিয়লের তো মনটা নিশ্চয়ই খুব খারাপ, কারণ সে আবারও ওই দুই ভাই বোনদের কাছে হেরে গিয়েছে। ঠিক তখনই বিয়ল তাদের পাশ দিয়ে হেঁটে চলে যায়। সে তাদের সব কথা শুনলেও কোনো রিয়েক্ট করে না। তখন একটি মেয়ে বলে, ওকে দেখে তো মনে হচ্ছে এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। এরপর আরেকজন ছেলে তাদের বাইরে নিয়ে যেতে যেতে বলে, যাই হোক ওকে কিন্তু বেশ রাগে মনে হচ্ছে, তাই আমাদের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। এর পরের দৃশ্যে আমরা স্টাফ রুম দেখতে পাই। সেখানে মিস্টার লি নিজের জন্য কফি বানাচ্ছিলেন। ঠিক তখনই মিস্টার তাইয়ন ভেতরে এসে দরজাটা লক করে দেয়। এটা দেখে মিস্টার লি কিছুটা ভয় পেয়ে যায়। তখন মিস্টার তাইয়ন বলে, থ্যাংক ইউ, আপনার কারণেই এই কম্পিটিশনটা এত ভালো হয়েছে আর ওই দুই ভাই বোন উইন করেছে। মিস্টার লি কিছুটা অবাক হয়ে বলে, কিন্তু এতে তো আমার কোনো হাত নেই, আমি তো কিছুই করিনি। তখন মিস্টার তাইয়ন বলে, আপনার কারণেই তো আমরা আপনার বন্ধু ইয়াং এর সঙ্গে কথা বলতে পেরেছি, কারণ আপনি তাকে আগে থেকেই চিনতেন। এই কথা শুনে মিস্টার লির সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন তিনি মিস্টার ইয়াং এর সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে বিজনেস কার্ড দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই কার্ড দেননি। তাই মিস্টার লি কথাটা এড়িয়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার তাইয়ন আগে থেকেই সবকিছু জানতেন। তিনি মিস্টার লিকে থামিয়ে বলেন, এবার আপনি যা করেছেন সেটা যেন পরের বার আর
না হয়, আর আপনাকে যেভাবে করতে বলা হবে ঠিক সেভাবেই আপনাকে কাজ করতে হবে। এই কথা শুনে মিস্টার লি কিছুটা ঘাবড়ে গিয়ে বলে ওকে। এরপর তিনি ভয় পেতে পেতে সেখান থেকে চলে যান। অন্যদিকে জিউন আবার কার্পেন্ট্রি ক্লাসে ফিরে আসে। সেখানে গিয়ে সে নিজের বানানো বেঞ্চটি দেখতে থাকে। এরপর বেঞ্চটির উপর বসে মনে মনে ভাবে বেঞ্চটা তো বেশ আরামদায়ক হয়েছে। এই সময় তার ইউহানের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই ইয়ংজু সেখানে আসে। জিউন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, এখন তো ক্লাব শেষ হয়ে গেছে। ইয়ংজু তখন বলে টিচার আমাকে বলেছেন আমার জিনিসপত্র নিয়ে যেতে, যাতে জায়গাটা পরিষ্কার করা যায়, তাই আমি শুধু আমার জিনিস নিতে এসেছি। এরপর সে জিউনকে জিজ্ঞেস করে কিন্তু তুমি এখানে কি করছো। জিউন তখন বলে আমি শুধু আমার বেঞ্চটাকে বিদায় জানাতে এসেছি। এরপর সে ইয়ংজুকে জানায় তুমি আর বিয়ল দুজনেই তো তৃতীয় হয়েছো, তাই তোমাদের বেঞ্চগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে, কিন্তু এখন আমার এই বেঞ্চটা আমি কি করব। তখন ইয়ংজু জিউনকে বলে তুমি এটা তোমার বাড়িতে নিয়ে যাও, সেখানে এটা ভালোভাবেই কাজে লাগবে। এরপর সে নিজের বাইকের সঙ্গে বেঞ্চটি বেঁধে নেয়। তারপর দুজন একসঙ্গে জিউনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে জিউন ইয়ংজুকে সরি বলে আর বলে আমি খুবই লজ্জিত, কারণ প্রথম দিন আমি ভুল করে তোমার সিটের উপর কার্পেন্ট্রির আটা ফেলে দিয়েছিলাম। এটা শুনে ইয়ংজু বেশ অবাক হয়ে যায়। তবে জিউন যখন তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে এবং পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বুঝিয়ে বলে যে সে ইচ্ছে করে এমনটা করেনি, তখন ইয়ংজু তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজন জিউনের বাড়িতে পৌঁছে যায়। তখন ইয়ংজু বলে আমি ভিতরে এসে বেঞ্চটা ছাদে রেখে দিচ্ছি, কিন্তু জিউন বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ভিতরে যেতে দিতে চায় না, কারণ সে কোনোভাবেই চাচ্ছিল না যে ইয়ংজু জানতে পারুক ইউহানও এই একই বাড়িতে থাকে। তাই জিউন তাকে বাই বলে সেখান থেকে বিদায় জানায়। ইয়ংজু সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর জিউন কলিং বেল চাপ দিয়ে ইউহানকে গেট খোলার জন্য ডাকছিল। ঠিক তখনই ইয়ংজু আবার জিউনের সঙ্গে আরো কিছু কথা বলার জন্য সেখানে ফিরে আসে। আর ওই সময় জিউনের আওয়াজটা পেয়ে ইউহান দরজা খুলতে আসে। আর যখন সে দরজা খুলে বাইরে বের হয় তখন সে ইয়ংজুকে দেখে একেবারে হতবাক হয়ে যায়। অন্যদিকে জিউনও প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে ইয়ংজু তাদের দুজনকে একসঙ্গে তাদের বাড়িতে দেখে ফেলেছে। আর ইয়ংজু ইউহানকে জিউনের বাড়িতে দেখে সেও অনেক অবাক হয়ে যায়। আর ঠিক এরকম একটা সিনের মধ্যে দিয়ে এই 7 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো ইয়ংজু কিভাবে এই বিষয়টাকে মেনে নিবে, আর সবচেয়ে বড় কথা হলো জিউনও বা কিভাবে তাকে পুরো সত্যিটা খুলে বলবে। তা জানতে হলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী এপিসোডে আমরা আসল বিষয়টা জানতে পারবো। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।